আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা নাস্তার টেবিল থেকে আজকে ভিডিও শুরু করে দিলাম। কেন যেন মনে হচ্ছে যে আবার সেই আগের দিনে ফিরে গেলাম। কারণ আম্মা যাওয়ার পর থেকে তো নাস্তার টেবিলে আসলে আমার থাকাই হয় না। আম্মা থাকার অবস্থায় আম্মা যাওয়ার পরে আমি প্রথম সকাল সকাল উঠে ছেলেদের নাস্তা দিলাম। কারণ আম্মা যতদিন ছিল ওরা নাস্তা সাধারণত আম্মার সাথেই খেত। আর আমার ছেলের এই যে সবসময় বড় ছেলে নাস্তা করতে ভীষণ বিরক্তি, তাই ওকে একটু বকাঝকা করলাম। সেই সাথে আজকে আমাদের অধরা বেগম রান্না করতেছে গরুর গোশ আর জাস্ট ভাত, আর কিচ্ছু না। কারণ ফ্রিজে অলরেডি মাছ রান্না করা, চিকেন রান্না করা রয়েছেই। এই তো বললাম যে তুই একটু গরুর গোশ উঠায় দে। এই যে অধরা হাসতে হাসতে কুটি কুটি, আর সেই সাথে কিন্তু আমার সকাল সকাল 10টার মধ্যে ভাতও হয়ে গেছে। এই অধরাই রান্না করে দিয়ে গেছে, এর জন্য আর কষ্ট হবে না আমার। ও বলতেছিল যে আন্টি নাই, আপনার মনে কষ্ট হয়ে গেছে। তো বললাম যে হ্যাঁ, খারাপ লাগতেছে। আর এই যে গরুর গোস্ত প্রায় হয়ে গেছে। আজকে একদম মশলা কম দিতে বলছে ওকে, যে মশলা একদম খুবই কম, যেটুকু না দিলেই না সেটুকু। আর এদিকে আম্মা যাওয়ার পরে হাড়ে হাড়ে বুঝতেছি জাল্লা কাজ কাকে বলে। কেমন তো জং ধরে গেছি আমি এমনিতেই। তারপরে যে শোপিসগুলোর দিকে তাকায় দেখি যে একদম ধুলায় আবরণ পড়ে গেছে ভিতরে ভিতরে। তো সেগুলো আবার একটু বেসিংয়ে নিয়ে ওয়াশ করে ফেললাম। আসলে সব জিনিস একদম মুছলে উঠতে চায় না, না ধুলে। এরকম কোন দিক দিয়ে যে এত ধুলা আসে, একটু একটু করে বৃষ্টিও হয়, তারপরে মনে হয় যে ধুলার সাথে আর পারা যায় না, এই অবস্থা। তো এই শোপিস দুইটা আবার আমি সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে ভাবলাম যে জায়গা মতো রেখে দেই। এই তো অবস্থা। সেই সাথে আম্মা গেছে। আসলে মানে কালকের মতো আজকেও বলতে হয় একটু ভাল লাগতেছে না, কেমন যেন লাগতেছে, খালি খালি লাগতেছে বাসা। তারপর আজকে ছেলেদের স্কুল ছুটি, এর জন্য তা ওরা বাসায় আছে। এখন বাজে প্রায় 11:30টার মতো, প্রায় কাজই শেষ হয়ে গেছে। অধরা গরুর গোশটা রান্না করে দিয়ে গেছে, ভাতও রান্না করে দিয়ে গেছে। এই তেমন কোনো ঝামেলা নাই। তো এই যে শোপিসগুলো নিয়ে এসে রাখতে রাখতে দেখি যে এই শোকেসটার অবস্থা বেশ বেহাল হয়ে গেছে। আসলে আম্মা সব দিকে গ্লাসগুলো খেয়াল করতে করতে এই রুমেরগুলো করতে চাইছিল, বাট আমি বললাম যে আম্মা তুমি অসুস্থ হয়ে যাবা, বাদ দাও। কিন্তু দেখি যে এই পরিমাণ ধুলা জমছে তা বলার মতো না। ঈদের আগে করছিলাম, আবার তো আর কি দেশে যাচ্ছে। আর যে আমি তো সাধারণত গ্লাসগুলো একদম আটকাই না চতুর্দিকে, এই কারণে আমার বাসায় ধুলাটা একটু বেশি। আবার পর্দাগুলো আমার পাতলা পাতলা, খুব একটা ভারী না, এই কারণে দেখা যায় একটু বাতাস হলেই ধুলা দিয়ে ভর্তি হয়ে যায়। তো ভাবলাম যে না, আজকে দুইটা দুইটা বা তিনটা তাক পরিষ্কার করি, আর কালকে না হয় দুইটা করব। একসাথে করতে নিলে আবার সময় অনেকটা লেগে যাবে। তো এই তো অবস্থা। সেই সাথে আমার এই ছবিটাকে আমি যখনই দেখি তখনই আমার ওই বয়সে আমি ফিরে যাই। আমার কাছে খুব ভালো লাগে আর ওই দিনের কথাগুলো মনে হয়। তো সেই সাথে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। ড্রয়িং রুমের চাদরটাও আজকে চেঞ্জ করে নিতে হবে। টুকিটাকি বেশ খানিকটা কাজ আছে, কাজ নাই তা না, তবে কোনো কিছু ডিপ ক্লিন করবো না আজকে। এই তো অবস্থা। তো শোকেস গোছান শেষে এইমাত্র মনে হলো যে না, গ্লাসগুলো না হয় মেজেই নেই। আর আব্বা আম্মা চলে গেছে, কিছু বাড়তি গ্লাস বাইরে আছে, এগুলো আবার একটু শোকেসে তুলতে হবে। এই তো ভাবলাম যে একটু সময় যেহেতু আসছে, আর একটু পরে না হয় গোসল করি, এর জন্য আবার এগুলো একটু মাজতে আসলাম। আমি তো বলছি যে গ্লাস জগ সবসময় আমি পরিষ্কার করি বা আমি মাজি, আমি কোনো সময় খালাদের দিয়ে বা অধরাকে দিয়ে এগুলো করাতে পছন্দ করি না। এটা আর হলো সকালবেলা বাইরে যাওয়া দরকার ছিল, বাট আজকে আর গেলাম না। কেমন যেন রোদ একদম ধুধু করতেছে, বেশ খানিকটা রোদ, বেশ খানিকটা রোদ, ভাল লাগতেছে না যেতে। আর মাথাটাও কেমন যেন ধরে আছে। আজকে একদম 5টার দিকে ঘুম ভেঙে গেছে, তারপর আর ঘুমই ধরলো না কেন যেন। অথচ আম্মা থাকলে নিশ্চিন্তে কেমন ঘুমাইতেছিলাম, মনে হয় জাগাই পেতাম না। এর থেকেই বলে যে মা বাসায় থাকলে মানে যেরকম সে মানে আর কেউ থাকুক বা না থাকুক এরকম শান্তি কোনো কিছুতেই পাওয়া যায় না। তো গ্লাসগুলো মেজে ভাবতেছি খুব আর্লি গোসলে যাব, কারণ কয়েকদিন হলো, বেশ কয়েকদিন হলো শুধু জহরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে শয়তানের ইয়াতে। তো ভাবলাম যে আজকাল বেশি দেরি করব না। আর বাইরে প্রচণ্ড রোদ, সেই সাথে বাতাসও আছে। আবার গরম যে নাই তা না, গরম মনে হয় 2 দিন হলো বেশ খানিকটা গরম। গরম যে খুব একটা কম তা কিন্তু না, গরম আছে, বাতাসও আছে। সকালবেলা আবার কারেন্টও ছিল না ঘন্টাখানিক। এই তো অবস্থা, মানে সংসারের সমাচার। সেই সাথে ছেলেদের 9 তারিখ থেকে পরীক্ষা, 2 ছেলে একদম পড়া নিয়ে হিমশিমের মধ্যে আছে। প্রচণ্ড পরিমাণে পড়া তাদের, মানে তাদের পড়ার বিরক্তিতে মনে হয় আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এই তো অবস্থা। তো 2 ছেলেকেই বললাম যে তোমরা পরীক্ষা শেষ করো, তারপর না হয় সিরাজগঞ্জ বেড়াতে যাব। কিন্তু এবার 2 ছেলের পরীক্ষায় এমনভাবে মানে এমন টাইমে দিছে, ঈদের আগে মনে হয় 50% শেষ হবে, ঈদের পরে আবার 50% শেষ হবে। বুঝলাম না, এরকম রুটিন কখনো হয় না। এবার দেখলাম যে রুটিনটা এভাবে করছে। আসলে কিছু ওনাদেরও করার নাই, হয়তো শিডিউলটা করতে পারে নাই, মিলাতে পারে নাই, এর জন্য।
ছোট ছেলেটাও আবার কোনো কিছু একটু এলোমেলো হলে বারবার বলতে থাকে। তো ছোট ছেলেটা বলতেছিল যে আম্মু জানো ঈদের আগে পরীক্ষা আবার পরে পরীক্ষা, এটা আমি ঠিক মতো করতে পারবো না। তাকে আবার বুঝালাম যে আব্বু যখন যে সিচুয়েশন হয় সেটাই মেনে নিতে হয়, এরকম করতে হয় না। সেক্ষেত্রে আমি টেবিলটা একটু মুছে নিলাম, যেটা আমার কাজ। এই তো বেলা বাজে প্রায় 11:15টার মতো, 11:15 কি না 12:15টার মতো, সরি। সব কাজ মোটামুটি শেষ, কোনো কিছুই ডিপ ক্লিন করার নাই। আম্মা নাই আজকে, আমার কাছে এত মানে মনে হয় যে জং ধরে গেছি। আম্মা তো প্রায় যে 8-10 দিন ছিল। আমি ঘুম থেকে ওঠার আগেই আম্মা দেখা যেত যে যেই আসতো কাজের ওকে নিয়ে অর্ধেকের বেশি কাজ শেষ করে দিত। আমি ওঠার পরে কাজই খুঁজে পেতাম না। কিন্তু যে আম্মা চলে গেছে, আমি মনে হয় বাতাসে সেই ওভেনের উপরের ইয়াটাও মনে হয় উড়াইয়ে নিয়ে যাচ্ছে, এমন দরজা জানালা খোলারও উপায় নেই, এত বাতাস হচ্ছে। মনে হয় কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে নাকি আল্লাহ জানে। এই যে ওভেনের উপরকার একটা টাওয়ালের মতো আছে, এটা মনে হয় উড়াইয়ে নিয়ে যাচ্ছে, কি যে যন্ত্রণা। এই যে টেবিল সব গোছায় নিছি, রান্না বান্নাও শেষ। এই ঘড়িতেও 12:15 বাজে। আমার বাসায় আবার এক এক ঘরের ঘড়ি 5-10 মিনিট করে আগানো পিছানো। এই যে মিশন গেছে ওয়াশরুমে, মনে হয় গোসল করবে, তার বই পুস্তক এখানে। আর এই যে বারান্দায় কাপড় চোপড় কিচ্ছু রাখা যাচ্ছে না, মনে হয় যে পারলে উড়ে যাচ্ছে এই অবস্থা। এই তো সব দিয়ে দিচ্ছি, প্রায় শুকায় গেছে। যাক, তাও পড়ুক বাচ্চারা, 9 তারিখ থেকে পরীক্ষা। আমার টেনশনে মানে মাথা একবারে শেষ। মাহিন আব্বু 12:15 বাজে, গোসলে যেতে হবে। আর তোমার রুমটা গোছাই নাই আম্মু এখনো। 12:15 বাজে, গোসলে যাও। আর এই যে ড্রয়িং রুমটা চাদরটা চেঞ্জ করে নিছি, কাভারগুলো চেঞ্জ করতে হবে, বাট কাভারগুলো খোলার মতো ধৈর্য নাই। সোফার কাভারগুলো আর 3-4 দিন পরে চেঞ্জ করে দিব। এই যে সব বারান্দায় জায়গা হয় না, ড্রয়িং রুমের বারান্দায়ও মাহিনের একটা গেঞ্জি দিয়ে রাখছি। কিছু করার নাই, এত কাপড় চোপড় জমা হয়ে থাকে তা বলার মতো না। জমা হয়ে মানে একটু একটু করে ঘামে, একটু একটু করে সব ওয়াশিং মেশিনের মধ্যে ঢোকে। আর এই যে বাইরের পরিবেশটা কেমন যেন মেঘলা মেঘলা, বাতাস প্রচণ্ড, কিন্তু গরম যে এত ওইরে বাপরে বাপ বলার মতো না, এই যে অবস্থা। তারপরে তো আবার আমি আজকে রান্না করলাম অনেকদিন পর গরু গোস ফ্রিজে ছিল, বাট আজকে আবার নতুন করে রান্না করলাম, গতকাল শেষ হয়ে গেছে। এই তো। আর এই যে শোপিস রাখা শোকেস, জাস্ট দুইটা না 3টা তাক গোছায় ফেললাম। আর দুইটা তাক ইনশাল্লাহ কালকে, কারণ সবগুলো একসাথে এলোমেলো করা সম্ভব না। আম্মার মতো হয় না, আম্মা গ্লাস ক্লিনার দিয়ে এত সুন্দর করে গ্লাস পরিষ্কার করে, আমার এগুলো এখনও মানে আম্মার মতো এত সুন্দর হয় না। তো যাই হোক, আম্মার সাথে কথা বলা হয় না, একটু কথা বলি, তারপর মাহিনের রুমটা না হয় গোছায় ফেলি ইনশাল্লাহ। এখন বাজে কয়টা, প্রায় 6:15টার কাছাকাছি। আজকে না ভিডিও করতে ইচ্ছাই করতেছে না, মনটা এত খারাপ হয়ে গেছে। আমি তো সাধারণত ভিডিওটা ম্যাক্সিমাম করি দুপুরের পর। আজকে হঠাৎ করে খবর আসছে যে আমাদের রোকেয়া ম্যাডাম, আমি তো আগে বলছি যে আমরা তো এক স্কুলেই লেখাপড়া করছি, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত, 12 বছর চেনা। আমার আব্বার কলিগ ছিলেন রোকেয়া ম্যাডাম, আমার ফ্রেন্ড রিকোর আম্মা। ম্যাডাম মারা গেছে, এত মনটা খারাপ লাগতেছে তা বলার মতো না। মনে হচ্ছে এরকম আকাশের মতো মনটা আমার ভারী হয়ে আছে, বিষণ্ণ হয়ে আছে। এই আর এত অপরাধবোধ নিজের মধ্যে কাজ করতেছে যে আমি মাঝে মধ্যে সিরাজগঞ্জ যাই, মনে করি, কিন্তু আসলে কি কারণে, কত ব্যস্ততার কারণে মনে হয় যে একটু কারোর সাথে দেখা করতে পারি না। তাই মনে হলো যে ম্যাডামের সাথে বা ম্যাডামদের সাথে মাঝে মধ্যে যাই যখন, একটু দেখা করলে মনে হয় কতই ভালো লাগতো। আর তো আর দেখা হবে না কখনোই, এই মরার সংসার করতে করতে জীবনটাই চলে গেল। এই হলো অবস্থা। প্রতিবারই মনে করি যে এর সাথে দেখা করব, ওনার সাথে দেখা করব, ওই ম্যাডামের সাথে দেখা করব, ওই স্যারের সাথে দেখা করব, সব সময় মনে করি, কিন্তু কেন যেন যাওয়ার পরে মানে শয়তানের চক্করে পড়ে, শয়তানের মানে পড়ে, মানে সংসারের ঝামেলার কারণে, বাড়ির কাজের কারণে এই জায়গাগুলোতে আর যাওয়া হয় না। খুব অপরাধবোধ কাজ করতেছে, মনটাই খারাপ লাগতেছে যে হারে ম্যাডামের সাথে আর কোনো দিন দেখা হবে না। এই রিকোর অবস্থা মনে হয় কেমন, এটাও মনে হচ্ছে। ম্যাডাম রিকোর একটা মাত্রই ছেলে, এই ওর তার বাবা মা ছাড়া কেউ নাই। মানে যখন আমি শুনছি তখন থেকে মনে হচ্ছে যে কেমন যেন লাগতেছে। আমি বলে বোঝাতে পারবো না আসলে, মানে কোনো কথাও বলতে পারতেছি না, কোনো কাজ করতেও পারতেছি না, এরকম লাগতেছে। এই আমি সাধারণত গ্রুপে ঢুকি না, যে না আমি কোনো দুঃসংবাদ শুনলে আমি শুনতে পারি না, অসুস্থ হয়ে যাই, ভালো লাগে না কেন যেন। এর জন্য আমি খুব একটা দুঃসংবাদ দেখা যায় যে মানে শোনার চেষ্টাই করি না, শোনা মাত্রই আমার কাছে এত খারাপ লাগতেছে তা বলার মতো না। এই
তারপর আল্লাহ যেন ম্যাডামকে ব্যস্ত নসিব করে, তার জব যেন সহজ করে দেয়, আর রিকোকে যেন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা দান করে। তাছাড়া কি, এছাড়া তো আর আমরা কিছু করতে পারবো না। এই আমরা আসলে নিজেদের নিয়ে এত ব্যস্ত, বাবা মা তুল্য এই মানুষগুলোকে একটু দেখতে যাওয়া, একটু খোঁজ খবর নেওয়া, এটাই জীবন দশায় পারলাম না। ম্যাডাম কত সিম্পল লাইফ লিড করতো। আসলে ম্যাডামের জীবনটা মানে ইয়া করলে বোঝা যায় যে এদের জীবনের পরিমিত বোধ কত কম ছিল, কত জীবনযাপন সহজ ছিল। উচ্চ আকাঙ্ক্ষী এরা কখনোই ছিলেন না। এই তবে আল্লাহ যেখানে রাখুক, ভালো রাখুক ম্যাডামকে, ম্যাডাম যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। কথা বলতে পারতেছি না, কথাও আমার কেমন যেন আটকে যাচ্ছে, কিছুই ভালো লাগতেছে না। মনটা একদম মানে কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে, বলে বোঝানোর মতো না। আমার দিকে, আন্টির দিকে তাকাও। এই যে তাজমহল দেখতে গেছিলা? কার সাথে? বাবার সাথে গেছিলা। আন্টি একটু নিয়ে গেল না? নিয়ে গেছো? কই নিয়ে গেছো? আন্টি না এখানে রয়েছি, আন্টি কান্না করলাম যে আমাকে তুই একটু নিয়ে গেল না, বুঝছো? আন্টি মন খারাপ, তাহলে এরপরে যাইতে আন্টি নিয়ে যাও। হ্যাঁ, আর যাবে না? আবার যদি নিয়ে যাবো আন্টি একটু। এই আমি উপরে না, আমার কাছে আসতেছে। এই যে লিফট আছে 6-এ, দেখছো? এই যে এখন 7-এ চলে আসবে। এই যে তারপরে নিচে এসে অপেক্ষা করতেছিল। এসে আবার আজকে রোজা ছিল, তো বলতেছিল যে আপু আমি ইফতারে শুধু শরবত খাইছি, তোমাকে নিয়ে একটু বাইরে যাব। তারপরে যে দুই বোন আসলাম একটু শর্মাকে নিয়ে, এসে বলতেছে যে আমি ইফতার করি নাই বাসায়, এখানেই খাবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় চলো। এই যে দুই বোন চলে আসছি, সেই সাথে সুখের দুঃখের কথা বলতেছি, ম্যাডামের কথা বলতেছি, রিকোর কথা আলাপ করলাম। এই আসলে কি বলবো, মানে আজকে মনটা একটু ভালো লাগতেছে না। কিন্তু বাসায়ও কেমন যেন বোর লাগতেছিল, ভারী ভারী লাগতেছিল বুকটা। এই জন্য এসাও যখন বললো তখন বললাম যে না তাহলে যাই একটুখানি, মানে মুডটাকে যদি একটু সুইং করা যায়। এই অবস্থা যে এসা বসছে আর আমি অপোজিটে একদম বিধ্বস্ত অবস্থায় কোনো রকম চলে আসছি। এখানে যে আসবো আমি জানতাম না। এই আর কিচ্ছু ভাল লাগতেছে না। এসাকে বলতেছিলাম যে আমার এত খারাপ লাগতেছে তা বলার মতো না। তো এসা বলতেছে যে আপু এত চিন্তা করিস না, তুই অসুস্থ মানুষ, এমনি অসুস্থ হয়ে যাবি। এই যে আমাকে দেখেও বোঝা যাচ্ছে এরকম। আমার বারবার খুব ম্যাডামের কথা মনে পড়তেছে। আমি এমনি ইমোশনাল মানুষ, যদিও আমি মানে মানুষ বাইরে থেকে আমাকে মনে করে যে আমি প্রচণ্ড কড়া বা কি বলবো বাস্তববাদী একটা মানুষ, কিন্তু দেখা যায় আমি যাদের পছন্দ করি, যাদের আমি দেখতে পারি না তাদের ব্যাপারটা আলাদা। এই কিন্তু যাদের আমি পছন্দ করি, যাদের প্রতি আমার সফট কর্নার আছে, তাদের জন্য আমার খুব খারাপ লাগে। বিশেষ করে তারা না থাকার কথা শুনলে বা অসুস্থ বেশি হলে আমার যেন কেমন লাগে। সেক্ষেত্রে আমার আত্মীয় হতে হবে এমন কোনো কিছু না। সেই আমার ইমোশনটাকে এসাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। এই তো এসে আবার সেটা মনোযোগ দিয়ে শুনতেছে আর বলতেছে হ্যাঁ আপু তুমি সিরাজগঞ্জ যাও, যে এখন থেকে যার সাথে দেখা করতে ইচ্ছা করে তুমি দেখা করবা, তাহলে আর আফসোসগুলো থাকবে না। তো এটা নিয়ে ওর সাথে কথা বলতেছি। এই আমাদের মনের মধ্যে না অনেক পরিমাণে মানে কিছু কিছু মানুষের প্রতি বা আমাদের মানে যাদের জন্য আমাদের মনে বিশাল জায়গা, ওই মানুষদের প্রতি আমাদের ভালোবাসাটা অনেক বেশি। এই কারণে মানে কষ্টটাও আমরা বেশি পাই। অনেকে আছে যে হ্যাঁ মৃত্যুর খবর শুনছে, জাস্ট ইন্নালিল্লাহ পড়ছে বা বলছে আল্লাহ তুমি ব্যস্ত নসিব করো, এটা ঠিক আছে। কিন্তু দেখা যায় যে আমাকে এই জিনিসটা 2-3 দিন মানে একটু মানে সাফার করাবে। 2-3 দিন আমি একটা ঘোরের মধ্যে থাকবো সবসময় এরকম। তো এসে আবার একটু দোয়া শিখাই দিচ্ছে যে আপু এই দোয়াটা করো, এর হ্যান ত্যান যাই হোক এরকম ছোটো বোনরা যা হয়। তবে ও কোনো আমার ইয়া পরিস্থিতিতে সবসময় চেষ্টা করে আমাকে ইজি রাখার জন্য। তো সেক্ষেত্রে এসা খাবারের অর্ডারটা কী দিল আমি দেখিও নাই। দিয়ে দু বোন কথা বলতেছে আর আমি বলতেছি চল যাই সিরাজগঞ্জ থেকে ঘুরে আসি। এই কিন্তু সেটার তো আবার উপায় নাই। মানে দুইজনের ছেলে মেয়েরই পরীক্ষা। ওর মেয়ের পরীক্ষা মনে হয় 27 তারিখ থেকে, আবার আমার ছেলেদের পরীক্ষা 9 তারিখ থেকে। সবাই একটা কেমন যেন বেজি খিস্টি পরিস্থিতির মধ্যে আছে। সে মানে ইয়া করছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর মেবি ফালুদাও। তো ফালুদা খুব পছন্দ করে। তবে আজকে শর্মা কিংয়ে অনেক ভিড়, এই কারণে অর্ডার দেওয়ার অনেকক্ষণ পর একটা একটা করে আসতেছে কেন জানি। তো এই যে দুই বোন বসে আছি খাবারের অর্ডার দিয়ে। আর এসা যেহেতু রোজা ছিল ওর ক্ষুধাটা অনেক বেশি লাগছে, আর আমার খেতেই ইচ্ছা করতেছে না, ভালোই লাগতেছে না, কিচ্ছু ভাল লাগতেছে না জাস্ট এখন। কিন্তু তারপরও আসছি, ভালো হয়েছে, একটু হলেও মনে হয় যে মানে পাতলা হতে পারবো। এই এই তো এসা খাওয়া দাওয়া করে
শেষ করে বললাম যে চলো তাড়াতাড়ি বাসায় যাই। সেখান থেকে এসে আবার একটা ড্রেসের দোকানে ঢুকে কী যেন নাম সেটাও খেয়াল করি নাই, এখান থেকে কী যেন একটু পারচেস করলো, আমি মনোযোগ দিয়ে দেখতেও পারি নাই। ওই যে বললাম যে আমার কোনো কারণে যদি আমি মানে থাকি, আপসেট থাকি, তখন সেক্ষেত্রে আমি কোনো দিকেই কোনো মনোযোগ দিতে পারবো না। ও বারবার এটা দেখায় ওইটা দেখায়, বাসটা আমি মানে জাস্ট দেখার কারণে দেখি, কিন্তু মনোযোগ দিয়ে দেখতেছি না। এই কেন যেন আমার কিচ্ছু ভাল লাগতেছে না। এই যে দ্রুত করে মানে দ্রুত গতিতে বেরিয়ে আসতেছি, বললাম যে না আর দেরি করবো না, চল যাই বাসায়। এই যে ও পিছন থেকে একটু বকাই দিচ্ছে। এই যে বাসায় চলে আসলাম লিফটের মধ্যে, খুব খারাপ লাগতেছে। তারপরেও সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর আমার ভিডিওটা যারা দেখলেন বা দেখবেন, আমার ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ম্যাডামকে ভেস্ত নসিব করে। সেই সাথে তার একটা মাত্র সন্তান রিকোকে যেন এই শোক কাটায় ওঠা মানে তৌফিক আল্লাহ দান করে। নিশ্চয়ই আল্লাহ করবে, কিন্তু তারপরেও আমরা যেন সবাই মানে মন থেকে একটু তার জন্য দোয়া করি। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।